আমন্ত্রণ যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিনে। আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম বা অভিযোগের সবটুকু খবর সবসময় আমরা জানতে পারি না। অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা হাজির হয়েছি এই সাপ্তাহিক আয়োজনে। মাদক ব্যবসায় বাধা দেয়ায় রাজধানীর অদূরে টঙ্গীর এরশাদনগর এলাকায় শরীফ আর জুম্মন নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। টঙ্গীর এরশাদনগরের বাসিন্দা আলাউদ্দিন আলালের ছেলে শরীফ হোসেন। ব্যবসার পাশাপাশি রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 49 নম্বর ওয়ার্ডের সভাপতিও নির্বাচিত হন শরীফ। এলাকার মধ্যে ইয়াবার ব্যবসা করে দুনিয়া তলা লাইছে। এই শিশু পোলাবানের কাছে বেচবার দেয়, খাইবার দেয়। এগুলি শরীফে না করছে, যেগুলি এলাকার মধ্যে তুমি করো না। এগুলি হইছে বড় শত্রু আমার ভূতের, যে তুই বাধা দেওয়ার কেডা। পারিবারিক বিশেষ প্রয়োজনে 15 মে রাতে বন্ধু জুম্মনকে বাসায় আসতে বলেন শরীফ। 12টা বাজে বাইরেছে আমার বললে গেছে তুমি দরজা আটকে শুয়ে থাকো। আমি শরীফ ভাইয়ের কাছে একটা কথা শুনলেই পরে সে কয় কি আচ্ছা আমি এখন আইতাছি। পরে সে আর আয় নেই স্যার ঘরে। শরীফের সাথে কাজ শেষে নিজের বাসার দিকে রওনা দেয় জুম্মন। বাসায় যাওয়ার পথে কামরুল ইসলাম ওরফে কামু তাকে লোক দিয়ে তুলে নিয়ে যায়। তারপর জুম্মনকে আটকে রেখে তাকে দিয়ে মুঠোফোনে কল করিয়ে শরীফকে বাসা থেকে ডেকে আনা হয়। জুম্মন নিয়ে যাওয়ার পরে জুম্মন অনেক মারে বিলে নিয়ে মাইরা পরে বন্ধ হয় কয় কি শরীফরে বন্ধ হয় পরে বন্ধ জুম্মনে কয় আপনি কই কয় আমি আইতাছি কয় কাম আসুদের বাড়ি সামনে কয় আপনি নামায় আহেন কয় না আমি নামায় যাব না তুই উপরে কয় না আপনি নামায় আহেন বড় নামার কথা নিয়ে আমার স্বামীরে কুত্তার মতো নামায়। খুনিরা প্রথমে শরীফকে এরশাদনগরের 4 নম্বর ব্লকের নামা এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করে। কামু নেতৃত্বে মারা হয়েছে। কামু প্রথম বার দিছে, বারটা লাগে নাই, পেটা মাঝে লাগছে, দৌড়ে মোবাইল একটা বার দিছে। এটা আসামি ধরে দিয়েছি পুলিশের কাছে, পুলিশ আসামির বয়ান। পরে হীরা এসে আপনার আর সুমন এসে গাড়ি কূপ মারছে। কূপ মারার পরে ভাই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেই মনে করেন গাড়ি এলো বাতালি কূপ। শরীফকে যখন কুপিয়ে রক্তাক্ত করা হয় তখন তিনি প্রাণ ভিক্ষা চেয়েছিলেন খুনিদের কাছে। স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন শরীফের মা। এগুলির বাধা দেওয়ানে আজকে আমার পুত্র এইভাবে নির্মমভাবে হত্যা কইরা শরীফকে কুপিয়ে হত্যা দৃশ্য দেখে ফেলায় জুম্মনের উপরও হামলা করা হয়। এই সময় জুম্মন প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু রাস্তায় আটকে ফেলে কামু বাহিনীর লোকজন। সেখানেই কুপিয়ে হত্যা করা হয় জুম্মনকে। মাথায় দিক ব্যাকে আসলো, পাউডার দিক দিয়ে দিক পরে আসলো, লাস্ট স্ট্যান্ডে আসলো এমনি। এই জোড়া খুনের ঘটনায় জুম্মনের মা বাদী হয়ে কামরুল ইসলাম ওরফে কামু, হাসান, শামীম ওরফে নাইকা শামীম, কসাই সুমন ওরফে পাঠা সুমন সহ 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10-12 জন ব্যক্তির নামে টঙ্গী মডেল থানায় মামলা করেন। হাসান আর শামীম ঘরের থেকে ডাকিয়ে নিয়ে কামুরা দেয়। জোড়াখুন মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম ওরফে কামু, পিতার নাম মৃত তমিজ উদ্দিন শেখ, 4 নং ব্লক এরশাদনগর, থানা টঙ্গী, জেলা গাজীপুর। তার বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় 5টি হত্যা মামলা ছাড়াও অস্ত্র ও মাদক সহ গুরুতর অভিযোগ আরও অন্তত 13 মামলা রয়েছে। জোড়াখুনের বিষয়ে এলাকায় খোঁজ নিতে গিয়ে জানা যায়, কামু বাহিনীকে কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার উপর নেমে আসে চরম নির্যাতন। ঘটনা হয়েছে আমার দোকানটা নিয়ে, দোকানটা উঠাইতে সময় আমার তো 50,000 টাকা আছে, পরে আমি দিইনি। কামু না দেওয়ার কারণে ওই কতগুলো লোকে আমার ধরে নিচ্ছে বিলে, 2 জনে ধরছে আর কামু নিজে আমার হাত কাটছে। অভিযোগের বিষয়ে জানতে কামরুল ইসলাম কামুর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। কামু বাহিনীর হাতে পুরো এলাকার বাসিন্দা জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেন 4 নং ব্লকের যুবলীগের এই নেতা। তিনি শরীফ ও জুম্মন হত্যাকারীর বিচার চান। কামু একটা শীর্ষ সন্ত্রাসী এলাকা, এই এলাকার সে ঠান্ডা মাথার একটা ক্লিয়ার
এবং সে এই এলাকা মাদর ব্যবসাতে দৈরা এমন কোনো ব্যবসা নাই সে না করছে। বিচার চান নিহত জুম্মন ও শরীফের পরিবারও। বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। ওই যে কামু ওই যে শরীফের লোকে মিল দিয়েছিল আরে মারণের লিগাই। শুধু তাদের পরিবার নয়, এলাকার সাধারণ মানুষও এ নারকীয় হত্যার বিচারের দাবিতে সোচ্চার। এই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানালেন টঙ্গী মডেল থানার ওসি। এটাতে আজহার নামে আসামি সহ টোটাল 5 জন গ্রেপ্তার আছে, আবার 2 জন 164 আছে। আজকেও আর 2 জন 164 করার জন্য গিয়েছে। আর যে হত্যার সাথে যারা সহযোগী ছিলেন একজন মহিলা ছিলেন সোনিয়া, সে তো সব বলছে। আর যিনি কোবাই আছে কসাই সমান, সেও তো ধরা পড়ছে। আমার তৎপর আছে বাকি আসামিগুলো সত্য করবো। দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। মিরপুরে এসএসসি পরীক্ষার্থী বাবুল শিকদার হত্যার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে মিরপুর 12 নম্বর ওয়ার্ড কমিশনারের এক ভাগ্নের বিরুদ্ধে। আর হত্যাকাণ্ডের পর মামলা করায় হুমকিতে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। রাজধানীর মিরপুরে বাবা মায়ের সাথে বসবাস করত কিশোর বাবুল শিকদার। মিরপুরের একটি স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষা দেয় সে। বন্ধুরা ডাকলেও রেজাল্টের দিন খেলতে যেতে দেননি তার মা। ও এসে দরজা লক করে মতন আমি খুলছি, তারপর ও বলতেছে আন্টি বাবুল কোথায়? আমি বললাম ও ঘুমাই রয়েছে। কয়েক একটু ডাইকে দেন, ওর সাথে একটু কথা আছে। পরে ডাইকে দিছি, ও জানি কি বললো। আরে বলার পরে আমার ছেলে বলতেছে মা স্বাধীন ভাই একটু খেলতে যাইতে বলছে। পরে আমি কইছি না, এখন তোমার রেজাল্ট দিবা আজকে, তোমার বাইরে যাওয়ার দরকার নাই। এই কথা কইছি, মানে স্বাধীন চলে গেছে। মায়ের কথায় বাসাতেই থেকে যায় বাবুল। কিছুক্ষণ পর আবার বন্ধুদের ফোন। পরে বাসা থেকে বেরিয়ে স্থানীয় ক্রিকেট মাঠে যায় বাবুল। খেলতে গিয়ে ফিরে আসছে না দেখে মুঠোফোনে কল করেন তার মা। 12টা বেজে গেছে, তখন আমি নিজেই ফোন দিছি যে এখনো কেন আসে না। ফোন দিছি মতন একটা ছেলে ধরে বলতেছে যে আপনি কি বাবুলের আম্মু? আমি বলতেছি হ্যাঁ, কেন? কয় যে বাবুল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ভ্যানে করে ওরে নিয়ে আসতেছি, আপনি আজমন কেন হয়েছে সামনে আসেন। আবার আধা ঘন্টা পরে ফোন দিতে পর বলতেছে 60 ফিটের মাথায় ওই নীরব হাসপাতালে আসছে। ওখানে যাই দেখি তো আমার বাবা আর নাই। ছেলের আহত হওয়ার কথা শুনে কর্মস্থল থেকে ছুটে যান বাবুলের বাবা। কিন্তু এলাকায় এসে তিনি জানতে পারেন বাবুলকে নেওয়া হয়েছে হাসপাতালে। আমি জানতে পাই 11:30টার দিকে। আমার ওয়াইফ ফোন দিয়ে বলে যেন বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, ওরা ভ্যান দিয়ে গির্জার সামনে পর্যন্ত নিয়ে আসছে। তখন আমি গ্যারেজ থেকে ওই ফোন অবস্থায় বের হয়ে আসি, দৌড়াতে গির্জা পর্যন্ত। আর সেখানে পাইলাম না, শুনলাম নিরুচাইজ মেডিকেলে নিয়ে গেছে, ওইখানে যায় মরদেহ দেখতে পাই। স্থানীয় ধান ক্ষেতের মোড়ের এই মাঠেই খেলতে আনা হয় বাবুলকে। খেলার সময় ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে আঘাত করা হয়। এখানে স্ট্যাম্প গাঁথা ছিল 3টা, এখানে সেই ভাই খেলতেছিল, ওইখান থেকে বল করতেছিল। সেই বলটা জোরে আসছিল, স্ট্যাম্পটা পড়ে গেছে। সেখানে ওই কিপার ছিল সেই ছেলেটা, বলছিল যে এই আউট হয়ে গেছে বিধান ভাই, আপনি যান পরের জন্য পাঠান। তো একটু মনে হয় ধমক দিয়েছিল ভাইকে, তারপর ভাই এমন করে নিয়ে এমন করে গাড়ি মারছে। গায়ে লাগার পর ছেলেটা এখানে ব্যথা করছে, ছেলে এখানে বরফটা পানি দিচ্ছে ছেলেটাকে, তারপর ভ্যানে করে নিয়ে গেছে হাসপাতালে। খেলার মাঠে হঠাৎ বাবুলের সাথে তর্কে জড়িয়ে পড়ে বিধান নামের এক কিশোর। কিভাবে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বাবুলকে হত্যা করা হয় সে কথা জানা গেল আরেক কিশোরের মুখ থেকে। বিধান নামের যে ছেলেটা, ও প্রথমবার যখন আউট হয় তখন হচ্ছে আম্পায়ার নো বল দেয়। নো বল দেওয়ার কারণে যেহেতু আমরা ওইখানে খেলতে গেছি, আমরা ওদের বলটা মাইনে নিছি। দেন পরের বলে ও আবারও আউট হয়ে যায়। তো ওই বলটা আম্পায়ার আউট দিছে, তো বিধান আউট হয়ে চলে যাচ্ছিল। তো এই টাইমে আর কি বাবুল যেহেতু উইকেট কিপার ছিল, ও আর কি একটু মজা করে বলছিল যে এটাও আউট হয় না, এটাও তাইলে নো বল। ও যখন এই কথাটা বলে তখন আর কি ও আর কি ক্ষিপ্ত হয়ে স্টাম্প উঠে একটা বাড়ি দেয়। সেদিনই পরীক্ষার ফল বের হবার কথা ছিল। পরিকল্পনা ছিল পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি খাওয়ানোর। কিন্তু তাদের সে স্বপ্ন
পূরণ হলো না। সে অনেক আশাবাদী ছিল রেজাল্ট, মানে যে তার রেজাল্টটা ভালো হবে, এবং আমাদের ফ্যামিলিকে বলছিল যে এবার অনেক ভালো রেজাল্ট হবে এবং অনেক মজা হবে, রেজাল্ট বের হবে, অনেক মিষ্টি মিষ্টি খাবে। বাবুলের বাবা বাদী হয়ে মিরপুর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন তিতুর ভাগ্নে রায়হান হোসেন ওরফে বিধানের বিরুদ্ধে হত্যা মামলা করেন। অভিযোগের বিষয়ে জানতে গেলে বিধানসহ পরিবারের কাউকেই পাওয়া যায়নি। কাউন্সিলরের ভাগ্নে হওয়ায় বিধানের বিরুদ্ধে মামলা করেও ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে রয়েছে বলে জানান বাবুলের বাবা। নিজ ভয়ে আছি, কারণ এখানে আপনারাও জানেন যে ওনারা কাউন্সিলর, এই সেই, আমার আসলে লাইফের একটু নিরাপত্তার দরকার। মামলায় প্রভাব খাটানোর বিষয়ে কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। উনি আসছে কোথায় জানি না, বলছি একটু বাইরে যাবে আর কি, রাত যেমন সকালে গেছে। কোথায় টাইম বলতে হয় না। এ ঘটনায় দায়ের করা মামলা আর তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হয় মিরপুর থানার ওসির সাথে। বিধান যাতে কোনো উপায়ে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় তার বিষয়ে তথ্য পাঠানো হয়েছে বলে জানান তিনি। এই ঘটনার পর থেকেই আমরা বিধানকে খুঁজে বের করার জন্য, গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখি। সে যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, দেশ ত্যাগ করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা মেসেজ দিয়েছি। দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। কিশোরগঞ্জের ভৈরবে 22 সদস্যের ছিনতাইকারী সিন্ডিকেটের হাতে জিম্মি শহরের বাসিন্দারা। তাদের হাতে খুন হয়েছেন পুলিশ, আইনজীবী, ব্যবসায়ী সহ সাধারণ নাগরিক। এমনকি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। আর এর থেকে নিস্তার পাওয়ার জন্য ছিনতাই বিরোধী নাগরিক আন্দোলনের ডাক দিয়েছেন পৌর মেয়র। নদীবন্দর ভৈরব ব্যবসায়ীদের পদচারণা নিত্যদিনের। মালামাল আনা নেওয়ার জন্য তারা এই শহরে আসেন। সাথে নগদ টাকা রাখার কারণে ছিনতাই সিন্ডিকেটের টার্গেটে পড়েন তারা। রাস্তায় বা ঘাটে সাবধানে চলাফেরা করার পরও সশস্ত্র ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পান না। অনেকে আবার নিজ বাড়ির সামনে আক্রান্ত হচ্ছেন। দুইজন লোক রাস্তার ওই পার থেকে দৌড়ায় আমাকে ছুরি দেয়া একদম আঘাত করেছে। আঘাত করে গিয়েছে উজুরিটা ফেলাই দেবে। আমি কইলাম আমার কি উজুরি ফেলাইতে কেন? আমার বাড়ি তো এইটাই, যেহেতু আমার বাসা আর এটা একসাথে, আমার বাড়ির মধ্যে তুই কি আবার আমার দৌড়লে কেন? তুই তো গায়ে মরছ তো আমার। এক হয়েছে কথা কইলে গায়ে দেওয়া উজুরি ফেলাই দিই। তারপর আমি চিন্তা লাইছি। সশস্ত্র ছিনতাইকারীরা এলাকার সবার পরিচিত। তারা পথরোধ করেই ধারালো ছোড়া বা চাপাতি দিয়ে আঘাত করে। তাদের হাতে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তার অভাবে ভৈরবের বাড়ি ছেড়েছে এই ব্যবসায়ী। ভাবতেও অবাক লাগে যে এখানে যে আমার চিন্তা করতো, আমার ধরতো নাটালের ভিতরে ধরতো, প্লাস ফেরিঘাটের কাছে ধরতো, আমি ভাবতে পারতাম যে কোনো হইতে পারতো। আমার বাসার আমার ধরছে। এরপর আমার মনের খুবই দুঃখে ভৈরবপুর সাইডে এসে পড়ছে। ভৈরব নদী বন্দরে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর শিকার হয়েছে অনেকে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। ছিনতাইকারীরা তাদের সবকিছু কেড়ে নেয় বলে জানালেন ভুক্তভোগীরা। ভৈরব ব্রিজের নিচে বেড়াইতে তা আমরা গোসল করব, এরকম একটা প্ল্যান। আমরা গোসল প্রায় শেষ। এই মুহূর্তে 3-4টা সন্ত্রাসী আমাদেরকে অতর্কিত হামলা করার পরে আমরা কিছু বুঝে আসার আগে আমাদেরকে ওর থেকে 15,000 টাকা, আমার থেকে 5,000 টাকা, আর আমার 3টা মোবাইল ছিল, সবগুলি নিয়ে চলে গেছে। আমরা যখন ব্রিজের তলে নিচে যাই তখন যাওয়ার পথে আমরা 4-5 জন অনেক লোকের দেখতেছি ফসাইতেছে। তখন টাকা পয়সা, মোবাইল টোবাইল যা আছে সম্পূর্ণ কিছু ছিনতাইকারী ওদের কাছ থেকে নিয়ে যায়। আমাদের কাছ থেকে 15-16,000 টাকা মতো নিয়ে যায়। দাঁড়া রয়েছি ফার্স্ট করে 3-4 সন্ত্রাসে পোস্ট মারলো। পোস্ট মারার কিছু টাকা ছিল, প্রায় 14,500 টাকা ছিল। টাকা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। ছিনতাইয়ের ভয়ে সাবধান ছিলেন তিনি, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। হঠাৎ গলার ছুরি ধরার পর সর্বস্ব তুলে দিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। দুইটা ছেলে হঠাৎ করে একটা লম্বা ছোরা নিয়ে দাঁড়াইছে, তখন রিক্সা ব্রেক করলো। ব্রেক করার পরে ছোরা হাতে ছেলেটা আমাকে গলার মাঝে ধরছে। ধরার পরে আর সাথে ছেলেটা আমার পকেটে টাকা,
এবং মোবাইলগুলি নিয়ে যাইতেছে। ছিনতাইকারী সিন্ডিকেটের 22 সদস্য এলাকার চিহ্নিত অপরাধী বলে জানা গেছে। তা সত্ত্বেও পুলিশের ভূমিকা বরাবরই রহস্যজনক। ছিনতাইকারী হাতে 2.5 বছর আগে নিহত হন পুলিশের এসআই মুস্তাফিজ। সম্প্রতি নিহত হন আইনজীবী পলাশ। এসব খুনের ঘটনা ছাড়াও ছিনতাইকারীদের আক্রমণে অনেকে মারাত্মকভাবে জখম হন। রেলস্টেশনে পৌঁছার মুহূর্তেই শুনলাম এরা ছিনতাইকারীদের কবলে পড়ছে এবং মহিলা কর্মী ওনার ছেলে পুলিশ কনস্টেবল তার হাতে রকেট আঙুলের রকেটটা নিয়ে গেছে 10,000 টাকা এবং মোবাইল। স্থানীয় পুলিশ প্রশাসন জানে কারা কারা ছিনতাই করতেছে, কাদের বাড়ি কোথায়, সব কিছু অবস্থা জানে। আগেও কিন্তু ছিনতাইকারীদের হাতে একজন পুলিশ অফিসার, ভৈরব থানার পুলিশ অফিসার কিন্তু খুন হয়েছে। তরুণ আইনজীবী এবং ভৈরব উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পলাশ খুন হবার পর ব্যাপকভাবে আলোচনায় আসে এলাকার ছিনতাই সিন্ডিকেট সদস্যদের অপরাধ তৎপরতা বিষয়টি। পলাশের মৃত্যুটা এই শুধু না, এর আগেও আরও 4-5টা ঘটনা হত্যাকাণ্ড ঘটছে এই জায়গায়, একই জায়গাতে, একই স্পটে। হ্যাঁ, এবং এই একই গ্রুপে। এরা সংখ্যায় খুব সীমিত, কিন্তু 10-12 জন হবে, কিন্তু এদের আচরণটা ছিল খুব ডিয়ারি। অপরাধীরা এতটাই বেপরোয়া যে কেউ ছিনতাই বিরোধী কাজ করলে তার বাড়িতেও হামলা চালায় তারা। মানে কেউ যদি প্রতিবাদ করতো তার বাড়িতে আবার পরবর্তীতে এরা হামলা করতো। প্রশাসনের প্রথম পর্যায়ে যে খামখেয়াল এটা ছিল, এখন আবার অন্য ধরনের হয়েছে। প্রশাসন তো ইচ্ছা করলে ধরতে পারত। অ্যাডভোকেট ইসমাইল হোসেন পলাশকে কিভাবে হত্যা করা হয় সে সম্পর্কে ছিনতাই সিন্ডিকেটের অন্যতম সদস্য রূপকের একটি ভিডিও চিত্র ক্রাইম সিনের হাতে এসেছে। হাসিব, নিবিড়, রিফাত, আমি 4 জন বাবুল কমিউনিটি সেন্টারের সামনে হারা আছে। রিস্কাদা আইতাছে, পলাশ এই ওই সেরাডা আইতাছে পরে 2 কালার দিলে নামাইছি এমনি পিছার দেয়া নিবিড়ে আয়াসেরা মারল গাই মারছে, পরদা মারছে হাসিবে গাই, পরদা আবার মারছে রিফা দেখাই মারছে, পরে মাইরা সাইরা পরদা আমিও আরেকটা গাই দিছি। ভৈরব আগাননগর এলাকায় আইনজীবী পলাশ খুন হবার পর তার মা একমাত্র ছেলে হত্যার বিচারের অপেক্ষায় আছেন। বিচারের লাগে আমি পারলে আরো কি করতাম চাইতাছি, কেমনে জানি বিচার পত্র করবো, কেমনে জানি হইব, সে চেষ্টা আমি করবাছি। বড় ভাই অ্যাডভোকেট পলাশের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন তার এক বোন। 4-5 জন ওই নাম বলছে, তারাই একসাথে মিলিতভাবে মারছে আর কি। ছিনতাইকারীরা এলাকায় চিহ্নিত হবার পরও তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নীরব কেন সে প্রশ্ন পৌর মেয়রের। তারা যদি মানে তাদের ডিউটি সম্পর্কে যদি তারা থাকতো, অ্যালার্ট থাকতো, সঠিকভাবে দায়িত্ব পালন করতো, তাহলে এতটা উৎপাদ বাড়তে পারত না। জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় অবশেষে ছিনতাইকারীদের বিরুদ্ধে নাগরিক আন্দোলনের ডাক দিলেন মেয়র নিজেই। আমরা জানি কার বাড়ি কার ছেলে কি, আমরা শুনি জানি। হ্যাঁ, বাড়ি এখানে আশেপাশেই 2-3টা মার্ডার এগুলি করছে। এরপর সর্বশেষ এই ঘটনাটাই বেশি নাড়া দিছে এলাকাতে। তখন আমি একটা জনসমাবেশের প্রতিবাদ সমাবেশের আয়োজন করলাম। ছিনতাই আতঙ্ক আশঙ্কাজনকভাবে বাড়ার কারণ সম্পর্কে জানতে গেলে পাওয়া যায়নি থানার ওসিকে। মুঠোফোনে তিনি জানালেন সবকিছু তার নিয়ন্ত্রণে আছে, একদম 100% কন্ট্রোলে। আপনি সরজমিনে যাচাই করে দেখেন, মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন। অপরাধ করবে, আমরা আমাদের অ্যাকশনে থাকবো। এখন জিরো করতে তো আর পারবো না। ও বিশ্বের কোনো দেশে তো জিরো নাই, ঢাকা শহরে চিন্তা হচ্ছে না। ছিনতাই আতঙ্কে একটা জনপদ কতটা ঝুঁকিপূর্ণ তার উদাহরণ হতে পারে ভৈরব। অপরাধীরা এলাকার সবার পরিচিত, পুলিশও তাদের সম্পর্কে জানে। তারপরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে প্রশ্ন ভুক্তভোগী সহ সাধারণ মানুষের। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেইলের মাধ্যমে। এ পর্বে জানাতে চাই আপনার আশেপাশের তরুণ বা কিশোররা অপরাধমূলক বা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে যদি জড়িয়ে পড়ে তাহলে কোথায় জানাবেন? কোনো সাধারণ নাগরিক যদি দেখে এরকম কোনো সন্ত্রাসী কার্যকলাপ করছে অথবা কোনো সন্ত্রাসী গ্রুপ যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত অথবা তাদের যে কোনো মুভমেন্টে যদি সন্দেহ হয় যে তারা এরকম অপরাধের সঙ্গে তারা
তাদের সম্পৃক্ততা আছে। উচিত হবে যে উপযুক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে অথবা এই সকল তথ্য প্রমাণ সংগ্রহ করেই অভিযোগ করার জন্য তারা নিকটস্থ থানাতে গিয়ে জিডি করতে পারে অথবা যে কোনো নামে মামলাও কিন্তু করতে পারে। এই সকল অভিযোগের তথ্য প্রমাণ যদি নিশ্চিত হয় এবং অভিযোগ যদি সত্য হয় সেভাবে কিন্তু আমরা এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর। দর্শক, আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।